অত্যন্ত শহর মধ্যমা হতে পারে, কিন্তু এখনও এখান থেকে ট্রাফিকিং হচ্ছে, চাইল্ড লেবার হচ্ছে, চাইল্ড ম্যারেজ হচ্ছে। আমরা সেই লড়াইটা করছি মধ্যমান সৃষ্টির পথে। যেমন সম্পাদিকা লড়াই করছেন, আমাদের মেম্বাররা লড়াই করছেন, আমরা লড়াই করছি। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, কারণ আমরা এখনও দেখছি চাইল্ড ম্যারেজ হচ্ছে, বন্ধ হচ্ছে না। কিন্তু আমাদের কাছে খবর আসছে, আমরা যাচ্ছি, প্রশাসনের সঙ্গে কাজ করছি। মধ্যম থানায় আপনারা গেলে মধ্যম সৃষ্টিপথের নামটা জানতে পারবেন যে আমরা যে সোশ্যাল কাজটা করি শুধু একটা বিষয়ের পর শিশু আছে, শিশুরা থাকবে আগামী দিনে ভবিষ্যতে, তাদের প্রোটেকশন দেওয়াটা আমাদের কর্তব্য, এটা আমরা মনে করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে মোবাইল ফোন অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ এই চাইল্ড ম্যারেজের। এটা একদম ঠিক বলেছেন যে চাইল্ড ম্যারেজের মোবাইল একটা যেমন হয়েছে, এটা ক্ষতি হয়েছে, কিন্তু উপায়ও নেই। এডুকেশনটাও নিতে গেলে মোবাইলের খুব প্রয়োজন হচ্ছে, দেখবেন। কিন্তু আমি বলবো এক্ষেত্রে বাচ্চাদের গার্জিয়ান যারা আছেন তাদেরকে একটু সতর্ক হতে বলবো। এই কারণে সতর্ক হতে বলবো যে বাচ্চারা মোবাইল নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করছে না তারা গেম খেলছে, এগুলো তাদেরকে একটু ফলো করতে হবে। এটা গার্জিয়ানদের একটু ফলো রাখতে হবে, কারণ বাড়িতে তো মোবাইলটা বেশি ঘাটে। আমাদের যেমন এখানে বাধ্যতামূলক আছে যে আমরা এখানে কোনো মোবাইল অ্যালাউ করি না। আমাদের মধ্যম সৃষ্টির পথে যখন ক্লাস হয়, আমরা এদেরকে যখন প্রোটেকশন নিয়ে শেখানো হয়, তখন ওদেরকে বলে দেওয়া হয় কোনো বাচ্চা মোবাইল নিয়ে এখানে আসবে না। এটা আমরা নিশ্চিত করি। মফস্বল শহরগুলো তো অনেক এগিয়ে গেছে সচেতনতায়, শিক্ষায়, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামের সাথে পাল্লা দিচ্ছে চাইল্ড ম্যারেজ। কেন না, এটা দুটো বিষয় আছে। একটা একটু অ্যাওয়ারনেসের অভাব আছে, এটা আমি এখনও বলবো, কারণ আমরা অ্যাওয়ারনেস করতে গিয়ে দেখেছি এখনও অনেক কিছু আইনটা জানিই না। অ্যাওয়ারনেসের একটা অভাব আছে। আর একটা অভাব আছে যারা পরিবার থেকে খুবই দুস্থ পরিবার, তারা যেন মনে করে যে আমার মেয়েটা 12 বছর 14 বছর হয়ে গেলে যে বিয়ে দিতে পারলে আমি বাঁচি। কোনো একটা সুযোগ আসলো, সেই সুযোগে উনি বিয়েটা দিয়ে দেন, কিন্তু এর পরে যে এফেক্টটা হয় সে এফেক্টটা মারাত্মক ধারণ করে। যার জন্য এই ট্রাফিকিং থেকে শুরু করে অন্য শারীরিক আনুষঙ্গিক যে সমস্যাগুলো হয় এগুলো তৈরি হয়। আমার নাম বাপি বিশ্বাস, মধ্যমগ্রাম সৃষ্টিপথের সভাপতি। না, মহিলারাও, আপনি যেটা বলছেন যে মহিলারা পাচার হচ্ছে বা বাচ্চারা পাচার হচ্ছে, সেটা কেন? সেটা কেন মেনে হচ্ছে, যেহেতু আমাদের যে সমাজটা, আমাদের যেই জায়গায় আমরা থাকছি সেখানে আর্থিক অবস্থাটা তাদের খুব খারাপ, আর এডুকেশনটাও খুব খারাপ, বিশেষ করে মায়েদের। সেই জন্য কিন্তু এদের যে জেনারেশনটা আমাদের এখানে বেশিরভাগ যারা পড়াশোনা করছে ওরা প্রথম পড়াশোনা করছে। এইটা একটা। আরেকটা আমি বলবো, এটা সবার জন্যই বলছি, যে সচেতনতাটা বৃদ্ধি অনেক বেশি দরকার। এটা গ্রাসরুট লেভেল থেকে দরকার, আর এটা শুধুমাত্র সরকারের একা পক্ষে সম্ভব না। আমাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থাদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। আর শুধুমাত্র মহিলারা আটকাবে না, এটা পুরুষ এবং সহযোগিতা না করলে কিন্তু কোনো রকমভাবেই এটা আটকানো। অনেকের মারা বিয়ে দিতে চান না, বাবারা দিতে চান। অনেকের বাবারা কাজ করতে পাঠাতে চান, মারা আটকে দেন। এই জন্য সবাই মিলে সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে কাজ করতে হবে, নাহলে কিন্তু আমরা ট্রাফিকিং, বাল্যবিবাহ, চাইল্ড লেবার কোনো সময় আমরা আটকাতে পারবো না। এবং অ্যাবিউজগুলো হচ্ছে, মহিলারা পাচার হচ্ছে, এগুলো কিন্তু একার দ্বারা সম্ভব না। আরেকটা বার্তা দেবো, শিশুদের নিয়ে কাজ করতে করতে আমরা বৃদ্ধদেরও দেখছি, তাদের জন্য কোনো পরিকাঠামো নেই, শুধুমাত্র তাদের থাকার জায়গা আছে, কিন্তু যারা ভবঘুরে এবং যারা মেন্টালি ডিসেবল তাদের জন্য সরকারের কোনো জায়গা নেই। আমরা ব্যর্থ হয়ে যাই, যখন আমরা রেস্কিউ ফোন আসে আমরা অপারক হয়ে যাই। সেই ক্ষেত্রে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন সেই জায়গাগুলো তৈরি করা হোক, এবং এরকম শিশু যাদের যেসব এলাকাগুলো আছে কাউন্সিলররা অবগত না, সুরক্ষা কাকে বলে জানে না, এটা যে সুরক্ষার মধ্যে বাজে, অনেকে নিজেরা এলাকায় বসে বসে মীমাংসা করে দিয়ে ছেড়ে দেয়, সেগুলো আরও ভয়াবহ হয়ে ওঠে। আমি সবার কাছে আবেদন করব, থানার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই কেসগুলো যেন সামনে আসে, তাহলে কি হবে, যে অপরাধী সে সাজা পাবে। বহু বছর ধরে আপনারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন, কিন্তু আপনাদের বক্তব্যই উঠে আসলো এখানে কোনো লাইট নেই, ফ্যান নেই, কোনো নিরাপত্তা কোনো নেই। প্রশাসনকে আপনারা জানানো সত্ত্বেও সেই বিষয়ে প্রশাসনের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমি বিডিও অফিসে, আমরা ডিএম অফিসে সমস্ত স্তরে আমাদের একটা জায়গার জন্য বলেছিলাম, এবং আমরা যে এই জায়গাটা ইউজ করি, আমাদের পেছনে স্কুল, এই স্কুলটাও আমাদের ঠিকমতো ব্যবহার করতে দিতে বাধা আসছে। তো এটা আমার খুব খারাপ লাগে। আমার এই এলাকায় কিন্তু বারাসাতের বাচ্চারাও আসছে,
এখানে অনেক দূর দূর থেকে বাচ্চারা আসে, কিন্তু আমাদেরকে জানি না কেন একটা শ্রেণীর মানুষ আমাদেরকে বলা হয় সবসময় পারমিশন নিতে হবে, এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের আটকে দেওয়া হয়। আমরা ক্লাবগুলোকে আবেদন করেছিলাম, ক্লাবগুলো যদি আমাদের জায়গা দেয় তাহলে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নাম নুপুর ঘোষ, মধ্যমগ্রাম সৃষ্টির পথে সম্পাদিকা। সমাজে মেয়ে ছেলে বলে না কোনো পার্থক্যটা নেই, মুশকিলটা হয়েছে আমাদের পার্থক্যটা অনেক দিন ধরে একটা আমাদের মধ্যে ঢুকে গেছে, যে ছেলেরা এটা করতে পারবে মেয়েরা ওটা পারবে না, চাইলে সবাই সবটা করতে পারবে। হ্যাঁ, এটা ঠিক যে সব জিনিসের জন্য কিছু লিমিটেশনস রয়েছে, সেই লিমিটেশন আমরা নিজেরাই ক্রস করে ফেলি। এটার জন্য যে সবসময় আমরা মনে করি যে ও বাধ্য করেছে বলে আমি আজ এটা করছি, সেটা নয়, নিজেকেও নিজের লিমিটেশনটা জানতে হবে। তো ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই, এটা আমাকে বুঝতে হবে যে কার কোনটা করা উচিত। আমরা নিজেরাও অনেকটা এক্সট্রিম জায়গায় পৌঁছে যাই যেখানে আমাদের যাওয়ার কথা নয়, যার জন্য আমাদের অনেক নেগেটিভিটি আমাদেরকে গ্রাস করে ফেলে। নারী নির্যাতন, নারী পাচার, নারী ও শিশু পাচার এবং বাল্যবিবাহ, এই তিনটে মূল কারণটা কি? এটা কি শিক্ষার অভাব না সচেতনতার অভাব? দুটোই, শিক্ষারও অভাব, সচেতনতারও অভাব। কারণ অনেক ফ্যামিলি আছে না, মানে কিছু মেয়েদের ক্ষেত্রে এটা খুব হয়ে থাকে যে বাবা মায়েরা মনে করে যে কন্যা দায়গ্রস্ত বাবা। আমরা এটা তো সবসময় শুনে থাকি যে এরকম মেয়ের একটা বিয়ের বয়স হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। কিন্তু বিয়ের বয়সটা বড় কথা না, আমাকে আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে আজকের জেনারেশনে দাঁড়িয়ে। আমি যদি নিজের পায়ে দাঁড়াতে না পারি তাহলে আমি অন্যের ওপর ভরসা করে বাঁচতে পারবো না। তো বাবা মায়ের এই একটা শিক্ষারও একটা সমস্যা রয়েছে, অবশ্য শিক্ষাও রয়েছে, সচেতনতাও রয়েছে। আর আমরা যেটা হয় না যে ছেলেমেয়েরাও হয় যে তারা রিলেশনশিপে চলে গেল, মনে করলো আজই চলো বিয়ে করবো, পালিয়ে বিয়ে করব। তো গাইডেন্সেরও অভাব থাকে। সচেতনতা আর শিক্ষা দুটোই এটার জন্য দায়ী। সমীক্ষায় উঠে আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষা নেওয়ার পর, সচেতন হওয়ার পর দেখা যাচ্ছে একাংশ মেয়েরা তারা দেহ ব্যবসায়ী। দেখুন, এটা নিয়ে মানে আমি নিজেও জানি না কি করব। এখন যেটা খুব একটা জিনিস রয়েছে যে ভালো পজিশন পেতে গেলে নিজেকে সেল করতে হবে, এই জিনিসটা না সব জায়গায় রয়েছে। কিন্তু ভালোর দামটা এখন সত্যি অনেকভাবে দেয় না। তবে আমি সবাইকে তো সমান বলবো না। আমি মনে করি যে ভালো জায়গাকে রিচ করতে গেলে ভালো পড়াশোনা করে নিজের যোগ্যতায় রিচ করা যায়, নিজেকে সেল করে দেয়। তো এই জিনিসটা বাড়ি থেকেও বোঝানো উচিত। এটার পিছনে কিন্তু ছেলে মেয়েরাই যে শুধুমাত্র রয়েছে সেটা নয়, পরিবারের লোকেরাও রয়েছে। কারণ অনেকেই পরিবারের লোকেরা রয়েছে, তোকে এই জায়গাটাতে যেতে হবে, তুই একটুখানি দেখিস যাতে ওই ভালো পজিশনের মানুষের সাথে তোর জন্য খুব ভালো একটা সম্পর্ক হয়। কেন সেটা হবে? আমার যা আছে, আমি যেটাতে অনেক বেশি এলিজিবল, আমাকে দেখে সেখান থেকেই ওরা চুজ করবে। আমাকে কেন তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে? আর সম্পর্ক থাকা মানেই সেখান থেকেই যেটা হয়ে থাকে আর কি, মানে বডি সেলিংটা তো এখন চলছেই। এটা কর্মসংস্থানের অভাবটাই কি বডি সেলিংয়ের মূল কারণ? একদমই না। মেধা না থাকলে তো কিছুই হবে না। আমার বডি সেলিং আমাকে দেবে, 5 বছর আমাকে মনে রাখবে। আমার মেধা না থাকলে পরে আমার যা মেধা রয়েছে তার থেকে যদি অন্য একজন ইন্টেলিজেন্ট হয়, বডি সেলিং অনেক দূরে চলে যাবে। তখন মেধাটা আসল, লোকে কাজ দেখবে। সেল করে জায়গা অনেকেই পেতে পারে, কিন্তু কাজটা আসল। হয়তো সবাই ফোরফ্রন্টে আসে না, যে সেল করে সে ফোরফ্রন্টে আসে, কিন্তু আলটিমেট যে কাজ করে সে ব্যাকেই থাকে। ঈশিতা দাস। আজকে আমাদের এই অনুষ্ঠানটার নাম ছাত্রীরাই যখন সান্তা ক্লজ। কারণ সান্তা ক্লজ ঠিক 25শে ডিসেম্বরের আগে এসে গোপন তার যে ঝুলি আছে সেখান থেকে গিফট দিয়ে যায়। আজকে ছাত্রীরা তাদের ক্রিসমাসের পয়সা বাঁচিয়ে এরকম উপহারের জাদু থলি তৈরি করেছে, নিয়ে চলে এসছে এইসব দুস্থ পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্যে। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যেন এই উৎসবের সঙ্গে ক্রিসমাসের যে আলো যেন তাদের কাছেও পৌঁছায়। তাদের সেই জাদু থলিতে উপহার রয়েছে, কেক রয়েছে, ক্রিসমাসের টুপি রয়েছে। শুধু তাই নয়, শুধু তো খাবার দিলে হবে না, তাদের দরকার বাসস্থানের জন্য। ঠান্ডা পড়ছে চারিদিকে, তাদের উলের টুপি দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে প্রত্যেকের একটা করে ব্ল্যাঙ্কেট রয়েছে। আমরা শুধু এটা দিয়েই চুপ করে থাকিনি ছাত্রীরা। বাগবাজার উইমেন্স কলেজ, ক্যালকাটার সাংবাদিকতা এবং গণজ্ঞাপনের ছাত্রীরা তারা পেন, পেন্সিল, ইরেজার এগুলো দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে যে ছেলেমেয়েরা যেন পড়াশুনো বন্ধ না করে। এই ছোট ছোট শিশুদেরকে বুঝিয়েছে তারা। আজকে আমাদের মধ্যে থেকে ইন্দ্রাণী এবং ঈশিতা তারা ছেলেমেয়েদের বোঝানোর চেষ্টা করেছে যে পড়াশুনোটা করা উচিত, পড়াশুনোর কোনো বিকল্প নেই। উৎসব থাকবে জীবনে, কিন্তু নিজেকে প্রতিষ্ঠা পেতে হবে। সেই কারণে আমাদের যে ক্রিসমাস, সেই ক্রিসমাস আজ থেকেই শুরু হয়ে গেল এদের সঙ্গে ক্রিসমাসের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে। সৃষ্টির পথের নুপুরদি সাহায্য করলেন, এদেরকে একসঙ্গে অর্গানাইজ করেছেন। আমরা চাই
আগামী দিনে এই যে ছোট ছোট শিশুরা তারা পড়াশুনোর জন্য যে কোনো ধরনের সাহায্য যদি আমাদের কাছে চায়, এমনকি আমাদের ছেলেমেয়েরা সপ্তাহে হোক মাসে হোক এসে তাদেরকে পড়িয়ে দিতে পারে, সেই পরিকল্পনাও আমরা রাখছি এবং চাইছি আগামী দিনে নূপুর দিয়ে আমাদের কাছে এই সাহায্য চাইলে আমরা এগিয়ে আসব। আমরা মনে করি সমাজে এরা যদি মূল স্রোতে না থাকে তাহলে সমাজ এগোতে পারে না। ক্রিসমাস বলুন, যে কোনো উৎসব বলুন, এদেরকে নিয়েই এগোতে হবে। তাই আজকে আমরা ক্রিসমাসের খুশিটা ছাত্রছাত্রীরা সবাই একসঙ্গে এদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। সরকার কি কোথাও ব্যর্থ যে আপনাদের শিক্ষার জন্য এই উদ্যোগটা নিতে হলো? সরকার একেবারেই ব্যর্থ নয়, তার কারণ সরকার এই স্কুল ছুটদের নিয়ে কাজ করছে, কিন্তু তারপরেও যদি কোথাও পৌঁছাতে না পারে সেই পৌঁছানোর জায়গাটায় আমরা আসছি যে এখানে তারা সরকার বিভিন্নভাবে পয়েন্ট আউট করছে যে এরা স্কুলে যাচ্ছে না। আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে, যেখানে যেখানে স্কুল ছুট আছে আমাদের এই ছেলেমেয়েরা সাংবাদিকতা গণজ্ঞাপনের যে ছাত্রীরা তারা তাদের বাড়িতে গিয়ে বোঝাবে, তাদের সঙ্গে কথা বলবে যে তাদের পড়াশুনোর জন্য কি দরকার আছে। সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে ঠিক সেইভাবে ছাত্রছাত্রীরাও সরকারের সঙ্গে আছে এবং সেই কারণেই আজকে এই উদ্যোগ। আমাদের সচেতনতা কি এতটাই অভাব যে স্কুল ছুট হচ্ছে? স্কুল ছুটের দেখুন অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে আর্থসামাজিকভাবে বিশেষ কারণে ছেলেমেয়েরা স্কুল ছুট হচ্ছে এবং সেই কারণটা একদিনে বন্ধ হবে না। আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি স্কুল ছুটের সংখ্যা বন্ধ হয় এবং সেই কারণে আমাদেরও তো সাধ্য সীমিত, সেই সাধ্যের ভিতর থেকে প্রত্যেকে এই ছাত্রছাত্রীরাই তো আগামী দিনে এই দেশের কাণ্ডারি, তারা এগিয়ে আসছে যে সমাজটা যাতে স্কুল ছুট না থাকে, সমাজে কোনো ছাত্রছাত্রীরা সবাই ন্যূনতম যে শিক্ষা অন্তত 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক যে শিক্ষা সেটা সুনিশ্চিত করার জন্যে এই পদক্ষেপ। এবং তার সঙ্গে সঙ্গে ক্রিসমাসের উপহার আমরা পাবো, আর ছোটরা পাবে না সেটা নয়, আমাদের সমাজের যে শ্রেণীবিভাগ সেটা যাতে আরও অনেকটা কমে, হ্যাভ নটস যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের এই উদ্যোগ। সাংবাদিকরা এসে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের এই ছোটো ছোটো শিশুরা জানতে পারছে তারা আসছে, তারা যাচ্ছে, আমাদেরকেও এলাকায় করতে হবে, এই ধরনের চিন্তাভাবনা এদের মধ্যে আসবে। অ্যাকচুয়ালি আমাদের সংস্থা হচ্ছে আমরা শিশু সুরক্ষা নিয়ে কাজ করি এই ডিস্ট্রিক্টে। এই ডিস্ট্রিক্টে আমরা সিডাব্লিউসি, চাইল্ড লাইন, আরও অন্যান্য যে সংস্থাগুলো আছে মতান করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তার ট্রাফিকিংয়ে পড়ে যাচ্ছে, কিছু চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, চাইল্ড লেবার হয়ে যাচ্ছে। বর্তমানে চাইল্ড লেবার আমার নতুন একটা ধরন শুরু হয়েছে, বর্নিং চাইল্ড লেবার। তাদেরকে বাড়িতে এককালীন টাকা দিয়ে আসছে, তারা একবারে এসে তারা ওখানে কন্টিনিউ দিনের পর দিন কাজ করে যাচ্ছে, কিন্তু তারা খেলাধুলা করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, তাদের শৈশবকে হারিয়ে ফেলছে। আমরা স্থানীয় যে আমাদের পুলিশের আধিকারিকরা আছেন, ওনারা প্রায় আমাদেরকে ডাকেন, কোনটার পরে কী একটা ছোটো ঘটনা বলি, যে ঘটনাটা আপনার শিউরে উঠবে। আমরা ট্রাফিকিং অনেক রেস্কিউ করেছি। একটা এখান থেকে শিয়ালদা থেকে ব্যান্ডেল এসে দিল্লি চলে যায়, দিল্লি থেকে সে কানপুর চলে যায়, কানপুর থেকে সে রাজস্থান চলে যায়, রাজস্থান থেকে আসাম চলে যায়, আসাম থেকে আমরা রেস্কিউ করি, আমরা কিন্তু ছেড়ে দিই। ভদ্রলোক কোনো না কোনোভাবে আমাদের সংস্থা নাম শুনেছে, আমরা শিশু সুরক্ষা নিয়ে কাজ করি। উনি আমাদের কাছে এসছেন, আমাদের সম্পাদিকা নূপুর ঘোষের সঙ্গে আলোচনা করেছেন, আমি সংস্থার সভাপতি, আমাদের দিদিরা আছেন, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত, আমাদের তো অল ইন্ডিয়া বেসিস নেটওয়ার্কে কাজ হয়, নেটওয়ার্ক